পঞ্চায়েত এবং আইসিডিএস কে নিয়ে আজকে আমাদের জিকে জিএস এর ক্লাস। যে প্রশ্নগুলো আজকে করাবো প্রত্যেকটা না হলে পঞ্চায়েত পরীক্ষায় দিয়েছে, না হলে আইসিডিএস পরীক্ষায় দিয়েছে, এবং তার সঙ্গে আজকে আমরা প্রত্যেকটা কোশ্চেনের কনসেপ্ট জানবো। চলো শুরু করা যাক আজকের জিকে জিএস এর ক্লাস। ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে এবং এখান থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম কোশ্চেন, ডাব্লিউবিপিএসসি আইসিডিএস সুপারভাইজার এক্সাম 2019-এ এসেছে। কি বলেছে? ভারতের কেন্দ্রীয় স্তরে আইসিডিএস প্রকল্পটি প্রথম কত সালে চালু হয়েছিল? তো আইসিডিএস এই যে প্রকল্প, এটা কত সালে চালু হয়েছিল? উত্তর কি হবে? উত্তর হবে 1975, 1975। মনে রাখবে 2 অক্টোবর, 2 অক্টোবর থেকে চালু হয়েছিল। এই ডেটটা খুব ইম্পর্টেন্ট। 2 অক্টোবর আমরা জানি মহাত্মা গান্ধীর জন্মদিবস। তোমরা জানো মহাত্মা গান্ধীর জন্মদিবস কবে? না, 2 অক্টোবর। 2 অক্টোবর আর একটা জিনিস, ঠিক আছে, আরেকজনের জন্মদিন কমেন্ট বক্সে বলবে 2 অক্টোবর আর কোন ব্যক্তির জন্মদিন যিনি ভারতের একসময় প্রধানমন্ত্রী ছিলেন। এবার এই 1975 সাল সম্পর্কে আরও কিছু জেনে নেই, বা আইসিডিএস সম্পর্কে আরও কিছু আমরা জেনে নেই। আইসিডিএস এর স্যার ফুল ফর্ম কি হয়? পরীক্ষায় তোমাকে দিতে পারে যে আইসিডিএস এর ফুল ফর্ম কি। আইসিডিএস এর ফুল ফর্ম তোমরা মনে রাখবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। আই মানে ইন্টিগ্রেটেড, সি মানে চাইল্ড, আর ডি মানে ডেভেলপমেন্ট, এস মানে সার্ভিস। তাহলে আইসিডিএস এর ফুল ফর্ম আমরা পেয়ে গেলাম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো 2 অক্টোবর 1975 থেকে বললামই এটা চালু হয়েছিল। এর মূল উদ্দেশ্য কি ছিল? মূল লক্ষ্য কি ছিল? মূল লক্ষ্য ছিল শিশু এবং তার সঙ্গে মায়েদের কল্যাণ করা, মায়েদের মঙ্গল করা, তার সঙ্গে শিশুদের মঙ্গল করা, পুষ্টি যোগান দেওয়া এবং প্রাক প্রাথমিক শিক্ষা। স্যার প্রাক প্রাথমিক শিক্ষা মানে কি? আমরা জানি প্রাথমিক স্তরের শিক্ষা 6 বছর থেকে শুরু হয়। তার আগের যে শিক্ষা তাকে বলছি আমরা প্রাক প্রাথমিক শিক্ষা। মোটামুটি 3 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের যে শিক্ষা তাকে আমরা প্রাক প্রাথমিক শিক্ষা বলে থাকি। তার উপর গুরুত্ব আরোপ করা, যাকে আমরা অঙ্গনওয়াড়ি শিক্ষা বলি। সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর মধ্যে আইসিডিএস কর্মীদের তোমরা জানো নিয়োগ করা হয়। এবং 6 বছর বয়সের কম বয়সী শিশু, মানে যাদের 6 বছরের কম বয়স, সেই সমস্ত শিশু, তার সঙ্গে তার মায়েদের এবং গর্ভবতী মায়েদের এখানে পুষ্টির বিষয়ে কিন্তু লক্ষ্য রাখা হয়। চলে এসো পরের কোশ্চেনে। এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে। পরের কোশ্চেন আমাদের দিয়েছে নদিয়া গ্রাম পঞ্চায়েত কর্মী 2018-তে। কি বলেছে? ভারতে সর্বশেষ সম্পূর্ণ জনগণনা কোন বছরে হয়েছিল? মানে সর্বশেষ কবে হয়েছিল? সর্বশেষ হয়েছিল সেই 2011 সালে, যখন তোমরা খুব ছোট্ট ছিলে, আমরাও খুব ছোট ছিলাম। 2011 সালে জনগণনা হয়েছিল সর্বশেষ। বর্তমানে 2026-এ জনগণনার কাজ কিন্তু চলছে। তার রিপোর্ট আস্তে আস্তে 2027 লেগে যাবে। তা পরীক্ষা যদি কোশ্চেন দেয় তাহলে কিন্তু 2011 সালের কোশ্চেন থেকে দিতে পারে। স্যার এখান থেকে কি প্রশ্ন দিতে পারে? এই যে 2011 সালে ভারতের জনগণনা হয়েছিল সর্বশেষ, এই জনগণনা প্রথম কবে চালু হয়েছিল? প্রথম চালু হয়েছিল আমাদের 1872 সালে, কিন্তু সেটা সমসাময়িক ছিল। তারপরে পূর্ণাঙ্গ জনগণনা যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে 1881। এই 1881 সাল থেকে আমরা বলা হয় পূর্ণাঙ্গ জনগণনা হয়েছে, এবং তার প্রতি 10 বছর পর কিন্তু জনগণনা হয়ে যাচ্ছে। এরকম করে 2011 সালে সর্বশেষ জনগণনা হয়েছে। আর যদি প্রশ্ন দেয় এই যে প্রথম জনগণনা হয়েছিল পূর্ণাঙ্গ জনগণনা, সেটা কার দ্বারা পরিচালিত হয়েছিল, তাহলে বলবে লর্ড রিপন। লর্ড রিপনের সময় প্রথম ভারতবর্ষে পূর্ণাঙ্গ জনগণনা হয়েছিল। এবার 2011 সালের জনগণনা থেকে তোমাকে প্রশ্ন দিতে পারে যে 2011 সালের যে জনগণনা সেটা কততম জনগণনা ছিল? তোমাকে বলতে হবে 15তম জনগণনা ছিল। 15th নাম্বার জনগণনা হচ্ছে তোমার 2011 সালের জনগণনা। এবার তোমাকে এখান থেকে প্রশ্ন দিতে পারে যে 2026 সালের যে জনগণনা চলছে সেটা কততম জনগণনা? দেখো 2011 সালে সর্বশেষ হয়েছিল 15তম, তাহলে তারপরে 2026-এ হচ্ছে, তার মানে এটা হচ্ছে 16তম জনগণনা। আর স্বাধীনতার পরে 2011টা ছিল 7তম জনগণনা। স্বাধীনতার পরে 7th নাম্বার জনগণনা হয়েছিল 2011-তে। আর যদি পরীক্ষায় এরকম কোশ্চেন দেয় যে স্বাধীনতার পরে 2026-এ রিসেন্ট যে জনগণনা চলছে সেটা কততম, তাহলে তোমার ব্রেন খাটিয়ে বলতে পারবে সেটা হচ্ছে তোমার 8ম নাম্বার বা 8তম জনগণনা। ক্লিয়ার? এগুলো ব্রেন খাটাতে হবে। এবারে ভারতের জনসংখ্যা 2011 সাল অনুযায়ী কত ছিল? 121.09 কোটি। পরীক্ষায় তোমাকে 121 কোটি মতো দিতে পারে। তাহলে 121 কোটি মনে রাখবে যে 2011 সাল অনুযায়ী জনগণনা ছিল, এটা জনসংখ্যা ছিল। আর সাক্ষরতার হার ছিল 74.04%। 74.04% সাক্ষরতার হার ছিল। এবারে আরও বেড়ে যাবে, জনসংখ্যাও বাড়বে আর সাক্ষরতার হারও কিন্তু বাড়বে। আর লিঙ্গ অনুপাতটা তোমরা মনে রাখবে 943 জন। স্যার লিঙ্গ অনুপাত ব্যাপারটা কি হয়? লিঙ্গ অনুপাত হচ্ছে যদি 1000 জন পুরুষ থাকে, 1000 জন পুরুষ থাকে, তাহলে ভারতবর্ষে গড়ে 943 জন মহিলা রয়েছে।
তার মানে মহিলার সংখ্যা কম, পুরুষের সংখ্যা আমাদের একটু বেশি রয়েছে। ক্লিয়ার? এবং জনসংখ্যা যদি বলি, জনঘনত্ব যদি বলি আমরা, তাহলে 382 জন প্রতি বর্গ কিলোমিটারে গড়ে ভারতের সমস্ত রাজ্যের গড় করে হয়েছে এটা, যে সমস্ত রাজ্যের মধ্যে গড়ে 382 জন প্রতি বর্গমিটারে বসবাস করছে। আর সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটা? না, আমাদের উত্তরপ্রদেশ হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। যদি 2026 জনগণনা হয় তাহলে উত্তরপ্রদেশই হবে সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, তোমরা জানবে। চলে এসো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে? WBPSC ICDS এ আসা প্রশ্ন বলেছে, মানুষের শরীরে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হচ্ছে? কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিটামিন থেকে ধরে নেবে একটা প্রশ্ন দেবেই দেবে। উত্তর তো এখানে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে, ভিটামিন সি। স্কারভি রোগ হচ্ছে ভিটামিন সি এর অভাবে। স্যার ভিটামিন সি সম্পর্কে আরো দু চারটে পয়েন্ট জেনে নাও। লেবু জাতীয় ফলের মধ্যে পাওয়া যায় ভিটামিন সি। লেবু জাতীয়, টক জাতীয় ফলের মধ্যে ভিটামিন সি পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে মনে রাখবে পেয়ারা, কাঁচা লঙ্কা এগুলোর মধ্যেও পাওয়া যায়। ভিটামিন সি এর রাসায়নিক নাম তোমরা পড়ে রাখবে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে বাবা অ্যাসকর্বিক অ্যাসিড। এটাও কিন্তু পরীক্ষায় তোমাকে দিয়ে দিতে পারে। এবার যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে আমাদের ত্বককে ভালো রাখছে কে, তাহলে আমাদের ত্বককে ভালো রাখছে কে? না, ভিটামিন সি এবং ভিটামিন এ। মেয়েরা রূপচর্চা করছে, ঠিক আছে, তো বলা হবে মেয়েদেরকে যদি রূপচর্চা করতে হয় ভিটামিন এ এবং ভিটামিন সি বেশি পরিমাণে খেতে হবে। ক্লিয়ার? বাদ বাকি ভিটামিনগুলোর নাম একটু তোমাদেরকে বলে দিচ্ছি। ভিটামিন এর অভাবে কি রোগ হয়? না, ভিটামিন এর অভাবে হচ্ছে রাতকানা রোগ হয়। রাতকানা, ঠিক আছে। যদি বলে ভিটামিন বি, বি এর মধ্যে ভাগ আছে, B1 B2 B3 করে ভাগ আছে, তো মনে রাখবে ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ হচ্ছে। B1 এর অভাবে কি হচ্ছে বাবা? বেরি রোগ হচ্ছে, এটা তুমি পড়ে রাখবে, ইম্পর্টেন্ট। ভিটামিন ডি এর অভাবে মনে রাখবে রিকেট রোগ হয়, এটাও তোমাকে মনে রাখতে হবে। এছাড়া প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম, কেমিক্যাল নেম তোমাকে পড়তে হবে। ক্লিয়ার? এই সমস্ত জিনিসপত্র ভালো করে দেখে যেতে হবে। একটা প্রশ্ন থেকে তোমাকে কতগুলো করে প্রশ্ন করাচ্ছি, একটা প্রশ্ন থেকে দেখো মিনিমাম তোমাকে 4টে থেকে 5টা কিন্তু প্রশ্ন আমি করিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে। পরীক্ষায় কিন্তু এই সমস্ত পয়েন্ট থেকে প্রশ্ন দেবে, কারণ এক্সামিনার যখন প্রশ্ন করবে তখন সে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে, দেখে নিয়ে দেখবে এখান থেকে বা এর আশেপাশের টপিক থেকে আর কি কি দেওয়া যায়। তো এই টপিকগুলো থেকে যদি এক্সামিনার কোশ্চেন দেয় তাহলে পরে এর আশেপাশের টপিকগুলো আমি যেগুলো বললাম সেখান থেকে প্রশ্ন আসবে। আর তুমি যদি ভাবো স্যার আমাকে পুরো বেসিক থেকে পড়তে হবে, সমস্ত সাবজেক্ট ধরে ধরে পড়তে হবে, ICDS বলো, পঞ্চায়েত বলো, তাহলে প্রত্যেকটা পরীক্ষা তোমাকে ভালো করে পড়ে যেতে হবে, কারণ সুযোগ একবার আসবে এবং সেই সুযোগকে কাজে লাগানোর জন্য তোমাদের জন্য স্পেশালি আমাদের শুরু হয়েছে আমাদের পঞ্চায়েত ব্যাচ। এই পঞ্চায়েত ব্যাচে প্রচুর ছেলেপিলে জয়েন করে নিয়েছে। এখানে পঞ্চায়েতের প্রত্যেকটা সাবজেক্ট কভার করানো হচ্ছে, একেবারে বেসিক থেকে ধরে ধরে পড়াচ্ছেন প্রত্যেকটা স্যার ম্যাডাম। বাংলা থেকে, ইংলিশ থেকে, আমাদের ম্যাথ থেকে শুরু করে আমাদের GK/GS এর পার্ট থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট করানো হচ্ছে। একবার তুমি যদি এই পঞ্চায়েত ব্যাচ কমপ্লিট করে নাও তাহলে পঞ্চায়েতের পরীক্ষা কিন্তু তোমার এখান থেকে কভার হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে যদি সিলেবাস চেঞ্জ হয় সেই আপডেট সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা পরবর্তীকালের কন্টেন্টগুলো দেবো। এছাড়া রয়েছে আমাদের ICDS এর ব্যাচ, যেখানে ICDS সুপারভাইজার, ICDS কর্মী দুটোই ওখানে কভার হয়ে যাবে। প্রিলিটা কভার হয়ে যাবে, আগে প্রিলি পাস করলে পারে আমরা মেন্সের জন্য কিন্তু ব্যাচ নিয়ে আসবো। চলে এসো আমাদের পরে রয়েছে পুলিশের ব্যাচ। পুলিশ ফাউন্ডেশন ব্যাচে কলকাতা পুলিশ থেকে শুরু করে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে কনস্টেবল থেকে শুরু করে SSC GD থেকে শুরু করে অগ্নিবীর থেকে শুরু করে এই সমস্ত এক্সাইজ থেকে শুরু করে সমস্ত পরীক্ষা কিন্তু এই ব্যাচের মধ্যেই কভার হয়ে যাবে। একই সিলেবাসের মধ্যে যা যা পড়বে আমরা সমস্ত কিছু কভার করিয়ে দেবো। তো একটা ব্যাচ নিয়ে নাও পুলিশের ব্যাচ, যারা যারা আর্মিতে জয়েন করতে চাইছো, যারা পুলিশে জয়েন করতে চাইছো, কারণ পুলিশের ভ্যাকেন্সি সামনে আমাদের চলে এসেছে। তো পুলিশের ভ্যাকেন্সি অনুযায়ী তোমরা এখানে কিন্তু এই ব্যাচে জয়েন করতে পারো। ঠিক আছে, চলে এসো আমাদের পরে রয়েছে SSC GD, যারা শুধু দেশের জন্য কাজ করতে চাও, ভাবছো স্যার আমরা মিলিটারি হব, আমরা পুলিশ টুলিশ হব না, আমরা মিলিটারি জয়েন করতে চাইছি, আমরা CRPF, তোমার RPF, আসাম রাইফেলস, ঠিক আছে, ITBP এগুলোতে আমরা জয়েন করতে চাই, ঠিক আছে, আমি আর্মি হতে চাই, তাহলে তোমাদের জন্য রয়েছে আমাদের SSC GD 2027 ব্যাচ। এছাড়াও আমাদের বিভিন্ন ব্যাচ রয়েছে 02 Pro 6.0, রেলওয়ের জন্য রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, SSCর জন্য আমাদের SSC ফাউন্ডেশন ব্যাচ, বা সাবজেক্ট ওয়াইজ তুমি যদি কোনো সাবজেক্টে কমজোরি হও তাহলে পরে সাবজেক্ট ওয়াইজ ব্যাচও কিন্তু রয়েছে। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি তোমাকে সায়েন্স পড়াবো, সেটা কম সিলেবাস হোক সেটা বেশি সিলেবাস হোক। পুলিশের সায়েন্স একটু কম সিলেবাস রয়েছে, আবার রেলওয়ে সায়েন্স একটু বেশি রয়েছে, তো প্রত্যেকটা জায়গায় তুমি সায়েন্সে আমাকেই পাবে। তো চলে এসো, এগুলো সুযোগ সুবিধা তুমি পেতে পারবে একমাত্র ইওর স্টাডি অ্যাপের মধ্যে। লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে রেকর্ডেড থাকবে, সেগুলো ভিডিওগুলো রেকর্ডেড পেয়ে যাবে। যতদিন তোমার অ্যাক্সেস থাকবে তুমি রেকর্ডেড যতবার খুশি দেখতে পারবে। প্রত্যেকটা ক্লাসের PDF পেয়ে যাবে, মক টেস্ট তুমি এখান থেকে দিতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট তুমি এখানে পেয়ে যাবে। তার জন্য ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করবে গুগল প্লে স্টোর থেকে, আর এখানে নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, আরও বিস্তারিত জানতে তুমি কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবে। চলে আসবো আমাদের নেক্সট কোশ্চেনে। স্যার WBPSC ICDS সুপারভাইজারে আরেকটা প্রশ্ন দিয়েছে, কি বলেছে? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটা? প্রথম জাতীয় উদ্যান ভারতবর্ষের করবেট, জিম করবেট জাতীয় উদ্যান। অপশন নাম্বার A আমাদের সঠিক উত্তর। স্যার জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পরীক্ষায় তোমাকে দিতে পারে। মনে রাখবে জিম করবেট জাতীয় উদ্যান
উত্তরাখণ্ডে অবস্থান করছে। উত্তরাখণ্ডে অবস্থান করছে জিম করবেট। এটা স্যার কত সালে জাতীয় উদ্যান রূপে স্বীকৃতি পেয়েছিল? এটা 1936 সালে, 1936 সালে জাতীয় উদ্যান রূপে স্বীকৃতি পেয়েছিল। কিন্তু তখন এর নাম জিম করবেট ছিল না। এর নাম কি ছিল? এর নাম ছিল হেইলি জাতীয় উদ্যান। হেইলি, ঠিক আছে, একদম হেইলি জাতীয় উদ্যান পড়ে রাখবে। এবং তারপরে জিম করবেট একজন ব্যক্তি ছিল, তার নাম অনুসারে এটা পরিবর্তন করা হয়েছে জিম করবেট জাতীয় উদ্যান। পড়ে রাখবে, এখানে দেখো লেখা আছে, প্রত্যেকটা পয়েন্ট বলে দিয়েছি। এছাড়া ভারতের ইম্পর্টেন্ট জাতীয় উদ্যানের নাম দেওয়া আছে। জিম করবেট উত্তরাখণ্ডে অবস্থান করছে, ভারতের প্রথম জাতীয় উদ্যান। এছাড়া কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে অবস্থান করছে, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। পরীক্ষায় দেবে যে একশৃঙ্গ গন্ডারের জন্য কোন জাতীয় উদ্যান বিখ্যাত, অপশানে তোমাকে দিয়ে দেবে। তোমাকে বলতে হবে যে কি বাবা, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। বা কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থান করছে? অসমে। বা নিচে বলে দেবে যে অসমের কোন জাতীয় উদ্যানটি অবস্থান করছে, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন তোমাকে দেবে। এরপর রয়েছে গির জাতীয় উদ্যান, গুজরাটে অবস্থান করছে, ঠিক আছে। এশিয়াটিক লায়ন এখানে অবস্থান করছে। পরেরটা পরে রাখবে পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যান, খুব ইম্পর্টেন্ট, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। এছাড়া মধ্যপ্রদেশে রয়েছে কানহা জাতীয় উদ্যান, এটা হচ্ছে তোমার বারাসিঙ্গা বলে একটা পশু রয়েছে, সেখানে অবস্থান করছে। বান্ধবগড়, এটাও মধ্যপ্রদেশে অবস্থান করছে, বাঘের জন্য বিখ্যাত। পেরিয়ার জাতীয় উদ্যান হচ্ছে কেরলে অবস্থান করছে, হাতির জন্য বিখ্যাত। এবং রাজস্থানে রয়েছে এখানে রণথম্বে জাতীয় উদ্যান, বাঘের জন্য বিখ্যাত। সবচেয়ে বেশি বাঘ পাওয়া যায় যদি পরীক্ষায় কোশ্চেন দেয়, সবচেয়ে বেশি বাঘ কিন্তু মধ্যপ্রদেশে পাওয়া যাচ্ছে, এটা তোমরা মনে রাখবে। সবচেয়ে বেশি বাঘ হচ্ছে মধ্যপ্রদেশে পাওয়া যাচ্ছে। আর বর্তমানে ভারতবর্ষে বাঘের সংখ্যা কত দাঁড়িয়েছে? বাঘের সংখ্যা বেড়ে গেছে, বেড়ে গিয়ে কত দাঁড়িয়েছে কমেন্ট বক্সে বলবে। চলে এসো পরের কোশ্চেন। লোকসভায় সভাপতিত্ব করেন কে? লোকসভা রয়েছে আমাদের একটা, রাজ্যসভা রয়েছে আমাদের একটা। তো লোকসভাকে বলা হয় নিম্নকক্ষ, রাজ্যসভাকে বলা হচ্ছে উচ্চকক্ষ। কেন বলা হয় তার মধ্যে আসবো, তার আগে এর অ্যান্সার দিই যে লোকসভার সভাপতিত্ব করেন হচ্ছে আমাদের স্পিকার। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর, স্পিকার। লোকসভা সভাপতিত্ব করছেন বাবা স্পিকার। আর যদি বলে রাজ্যসভা সভাপতিত্ব কে করছেন, তাহলে হবে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার সভাপতিত্ব করেন, এটা তোমরা মনে রাখবে। এবং পরীক্ষা তোমাকে কোশ্চেন দিতে পারে যে রাজ্যসভা এবং লোকসভা এর মধ্যে কোনটা স্থায়ী, মানে রাজ্যসভা এবং লোকসভার মধ্যে কোনটা ভাঙে না, কখনো এটা ভাঙে না, ঠিক আছে। তাহলে উত্তর হবে আমাদের রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ, এবং তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে তোমার আমাদের উচ্চ কক্ষ বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? তার কারণ রাজ্যসভা 6 বছর মেয়াদকাল হয়। 6 বছর একজন রাজ্যসভার যে এমপি রয়েছে তাদের 6 বছর মেয়াদকাল হয়, এবং এই 6 বছরের মধ্যে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর, 6 বছর হচ্ছে টোটাল মেয়াদকাল, তার মধ্যে 2 বছর অন্তর অন্তর 1/3 করে অবসর নেন, আবার 1/3 সেখানে যোগদান করেন, আবার 2 বছর পরে 1/3 অবসর নেন, 1/3 যোগদান করেন। ফলে এই রাজ্যসভা কখনো ভাঙে না, স্থায়ী কক্ষ, এবং এটা হচ্ছে উচ্চ কক্ষ বলা হচ্ছে। এবং এই লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ এবং অস্থায়ী কক্ষ, এটাকে বলা হয় নিম্ন কক্ষ, এবং তার সঙ্গে সঙ্গে বেটা হচ্ছে অস্থায়ী কক্ষ। কেন? কারণ প্রতি 5 বছর অন্তর অন্তর লোকসভা পরিবর্তন হয়, নতুন লোকসভা গঠিত হয়, নতুন তোমার এমপিদেরকে নিয়ে নতুন লোকসভা তৈরি হয়, নতুন প্রধানমন্ত্রী তৈরি হয়। প্রধানমন্ত্রী স্যার কোথায় বসেন? প্রধানমন্ত্রী দু জায়গাতেই বসতে পারেন, লোকসভাতে তিনি বেশি বসেন, রাজ্যসভাতে তিনি কম বসেন, ঠিক আছে, 2 জায়গাতেই বসতে পারেন, পড়ে রাখবে। এবারে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতিকে, ভারতের বর্তমান স্পিকারের নাম কি পড়ে রাখতে হবে। ভারতের বর্তমান, মনে রাখবে, উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন। ইনি হচ্ছে তোমার 15তম ভাইস প্রেসিডেন্ট। 15তম উপরাষ্ট্রপতির নাম হচ্ছে কি বাবা? না, সিপি রাধাকৃষ্ণনের নাম পড়ে রাখবে। আর ওম বিড়লা হচ্ছে আমাদের বর্তমানে স্পিকার। কমেন্ট বক্সে তুমি আর একটা অ্যান্সার দেবে যে ওম বিড়লা হচ্ছে বর্তমানে যে স্পিকার, কততম স্পিকার। যেমন এখানে রয়েছে 15তম ভাইস প্রেসিডেন্ট, তো ইনি কততম স্পিকার কমেন্ট বক্সে বলবে। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলেছে বাবা? কোন সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতগুলি সাংবিধানিক মর্যাদা লাভ করেছিল? মানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? উত্তর কি হবে? উত্তর হচ্ছে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষে চালু হয়েছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। এবং 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, তোমরা মনে রাখবে, এটা হচ্ছে পৌরসভা চালু হয়েছিল, ঠিক আছে, পুরসভা বা পৌরসভা বলা হয়, এটা চালু হয়েছিল 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবার এই 73তম সংবিধান সংশোধনী কত সালে চালু হয়েছিল? মনে রাখবে তোমরা, এই অ্যামেন্ডমেন্টটা এসেছিল, অ্যামেন্ডমেন্ট একটা হয়েছিল 1992-এ। 1992-এ এই অ্যামেন্ডমেন্ট একটা এসেছিল, কিন্তু 1993 থেকে এটা চালু হয়েছিল। তাহলে এটা কার্যকর হয়েছিল
24শে এপ্রিল 1993। এই কারণের জন্য 24শে এপ্রিলকে কি বলা হচ্ছে না পঞ্চায়েত দিবস বলা হচ্ছে। এটাও তোমরা একটু পড়ে রাখবে যে 24শে এপ্রিলকে বলা হচ্ছে পঞ্চায়েত দিবস। 1993 থেকে চালু হয়েছিল। এর জন্য ভারতবর্ষে কতগুলো আর্টিকেল যোগ করা হয়েছিল? কতগুলো আর্টিকেল বাবা? 243 থেকে 243 ও পর্যন্ত এখানে আর্টিকেল যোগ করা হয়েছিল। তার সঙ্গে আমি কি বললাম না এখানে পার্ট 9 যোগ করা হয়েছিল এবং আরেকটা জিনিস যোগ করা হয়েছিল এখানে শিডিউল 11th শিডিউল বা 11তম অনুচ্ছেদ যোগ করা হয়েছিল। তিনটে জিনিস তোমরা পড়ে রাখবে। দেখো এখানে লেখা আছে তিনটে জিনিস হচ্ছে তোমার পার্ট 9 যোগ করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে 243 থেকে 243 ও পর্যন্ত আর্টিকেল যোগ করা হয়েছিল এবং এখানে 11th শিডিউল তপশিল 11th তপশিল যোগ করা হয়েছিল। এই তিনটে পয়েন্ট তোমরা পড়ে রাখবে। আর পঞ্চায়েত ব্যবস্থাকে আমরা ত্রিস্তরীয় ব্যবস্থা বলি। কেন ত্রিস্তরীয় বলি? কারণ তিনটে স্তর আছে। কি কি আছে না প্রথম স্তর হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েত, অনেকগুলো পঞ্চায়েত একসঙ্গে মিলে তৈরি হচ্ছে পঞ্চায়েত সমিতি। তাহলে পঞ্চায়েত সমিতির মধ্যে অনেকগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে, আবার অনেকগুলো পঞ্চায়েত সমিতি মিলে তৈরি হচ্ছে জেলা পরিষদ। এটা ত্রিস্তরীয় ব্যবস্থা পড়ে রাখবে। নেক্সট চলে এসো পরের কোশ্চেনে। স্যার পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ 1526। তোমরা জানো অনেকে, তো 1526-এ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল স্যার? বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এই প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমেই। তো প্রথম পানিপথের যুদ্ধ বাবরের সঙ্গে ইব্রাহিম লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদির সঙ্গে হয়েছিল বাবরের প্রথম পানিপথের যুদ্ধ। তারপরে রয়েছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ। এটাকে বলা হয় মোগল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন আকবর। ঠিক আছে, আকবর তখন ছোট ছিলেন। 1556 সালে আকবরের যে অভিভাবক বৈরাম খাঁয়ের সঙ্গে হিমুর যুদ্ধ হয়েছিল। আরেকটা রয়েছে পানিপথের যুদ্ধ, তৃতীয় পানিপথের যুদ্ধ। সেটা হয়েছিল 1761 সালে। 1761 সালে মারাঠাদের সঙ্গে আহমদ শাহ আবদালির হয়েছিল। আহমদ শাহ আবদালি সেখানে জিতেছিলেন, মারাঠারা সেখানে হেরে গিয়েছিলেন। তো চার্টে দেওয়া আছে, এই চার্টটা একবার পড়ে রাখবে। দেখো লেখা আছে এখানে 1526-এ হয়েছে প্রথম পানিপথের যুদ্ধ, 1556-তে দ্বিতীয় পানিপথের যুদ্ধ, 1761-তে তৃতীয় পানিপথের যুদ্ধ। এটা হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। বাবর এখানে বিজয়ী হয়েছিলেন এবং মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে কি হয়েছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ আকবরের সঙ্গে, আকবরের বললাম যে অভিভাবকের নাম হচ্ছে বৈরাম খাঁয়ের সঙ্গে হিমুর হয়েছিল। সেখানে আকবরের বাহিনী বা বৈরাম খাঁ এখানে জিতেছিলেন, বিজয়ী হয়েছিলেন এবং ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। আর তৃতীয় পানিপথের যুদ্ধ আহমদ শাহ আবদালির সঙ্গে মারাঠা, সেখানে আহমদ শাহ আবদালি জিতেছিলেন। একটা সিনেমাও আছে, তোমরা পড়ে দেখে রাখবে। আহমদ শাহ আবদালি জিতেছিলেন, মারাঠাদের এখানে পরাজয় ঘটেছিল। নেক্সট চলে এসো। বলেছে নিচের কোনটি একটি গ্রিনহাউস গ্যাস নয়? কোনটা গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ছে না? উত্তর কি হবে এখানে? উত্তর দেখো এখানে রয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস, CO2 একটা গ্রিনহাউস গ্যাস। স্যার মিথেন হচ্ছে CH4, এটা গ্রিনহাউস গ্যাস। স্যার নাইট্রোজেন হচ্ছে N2, এটা গ্রিনহাউস গ্যাস নয়। জলীয় বাষ্প H2O, এটা গ্রিনহাউস গ্যাস। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে নাইট্রোজেন, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। এবারে এই গ্রিনহাউস গ্যাস আরও কয়েকটা আছে, পড়ে রাখবে। স্যার আর কি হতে পারে? স্যার N2O হতে পারে, এটাকে বলছি আমরা নাইট্রাস অক্সাইড, এটাও একটা গ্রিনহাউস গ্যাস, তোমরা পড়ে রাখবে। এছাড়া কি আছে? স্যার CFC মানে কি? ক্লোরোফ্লুরোকার্বন। এই ক্লোরোফ্লুরোকার্বনও একটা গ্রিনহাউস গ্যাস, এটাও কিন্তু তোমরা পড়ে রাখবে। ক্লোরোফ্লুরোকার্বন এটাও একটা গ্রিনহাউস গ্যাস। স্যার আর কিছু আছে? আরও আছে না, ট্রোপোস্ফিয়ারের ওজোন গ্যাসও কিন্তু একটা গ্রিনহাউস গ্যাস। এই গ্যাসগুলোর নাম পড়ে রাখবে, পরীক্ষায় গ্রিনহাউস দিয়ে কোশ্চেন দিলে এগুলোর মধ্যে থেকেই তোমাকে দিয়ে দেবে। নেক্সট চলে আসো। স্যার রক্তে কোন কণিকার অভাবে রক্ততঞ্চন ঘটে না বা রক্তক্ষরণ বন্ধ হয় না? দেখো কোন রক্তকণিকার অভাব হলে আমাদের রক্ত তঞ্চিত হবে না? না অনুচক্রিকা কোথায় আছে? স্যার অপশন সিতে রয়েছে অনুচক্রিকা, যাকে আমরা প্লেটলেট বলে থাকি। অনুচক্রিকা হচ্ছে সবচেয়ে ছোট রক্তকণিকা। স্যার আমাদের কতগুলো রক্তকণিকা আছে? আমাদের 3 রকম রক্তকণিকা আছে। কি? একটা WBC, একটা RBC, একটা হচ্ছে অনুচক্রিকা। WBC মানে শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড কর্পাসেল, আর RBC মানে লোহিত রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসেল। অনুচক্রিকা হচ্ছে প্লেটলেট, সবচেয়ে ছোট রক্তকণিকা। যদি বলে সবচেয়ে বড় রক্তকণিকার নাম কি? সবচেয়ে বড় রক্তকণিকা হচ্ছে শ্বেত রক্তকণিকা। কিন্তু শ্বেতকণিকা সবচেয়ে যদি বড় হয়, এটা সবচেয়ে বড়, কিন্তু এর আকৃতি অনিয়মিত, নিয়মিত কোনো আকৃতি নেই যে গোলাকার ডিম্বাকার এরকম হবে, এরকম কোনো আকৃতি নেই, পড়ে রাখবে। এর সঙ্গে সঙ্গে মনে রাখবে অনুচক্রিকার সংখ্যা কত হচ্ছে? মোটামুটি 3 লক্ষ থেকে 5 লক্ষের মধ্যে হচ্ছে। 3 লক্ষ থেকে 5 লক্ষের মধ্যে পার কিউবিক মিলিমিটার রক্তের মধ্যে, পার মিলিমিটার কিউব রক্তের মধ্যে 3 থেকে 5 লক্ষের মতো কি পাওয়া যাচ্ছে? না অনুচক্রিকা পাওয়া যাচ্ছে, পড়ে রাখবে। ক্লিয়ার? এছাড়া লোহিত কণিকা সংখ্যা কত হয়? লোহিত কণিকার সংখ্যা হচ্ছে মনে রাখবে যে 4.5 থেকে
5 মিলিয়ন, 4.5 থেকে 5 মিলিয়ন পার মিলিমিটার কিউব রক্তে, তার মানে 45 লক্ষ থেকে প্রায় 50 লক্ষ, ঠিক আছে, 50 লক্ষ, অনেক বইতে 55 লক্ষও দেওয়া আছে, তাহলে প্রায় 45 থেকে 50 লক্ষের মধ্যে রয়েছে আমাদের কি বাবা পার মিলিমিটার কিউব রক্তে লোহিত কণিকা। আর শ্বেত কণিকা যদি বলো, শ্বেত কণিকা মোটামুটি 8,000 থেকে মোটামুটি অনেক বইতে 15,000, অনেক বইতে 12,000 এরকম দেওয়া আছে পার মিলিমিটার কিউব রক্তের মধ্যে। ক্লিয়ার? চলে এসো পরের কোশ্চেনে। পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটা? পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা আমরা সবাই জানি লবণাক্ত মৃত্তিকা, তাই তো, ম্যানগ্রোভ অরণ্য আছে, লবণাক্ত কাদামাটি, অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল। এখানে যে বনভূমি পাওয়া যাচ্ছে তার নাম হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য বলা হচ্ছে না সুন্দরবনে অরণ্যকে। স্যার এখানে কি কি গাছ জন্মায়? সুন্দরী, গরান, গেও, এই সমস্ত গাছ জন্মাচ্ছে। এই সমস্ত গাছের মধ্যে স্যার কি আছে? শ্বাসমূল আছে, ঠেসমূল আছে। তাহলে সুন্দরী, গরান, গেও জন্মাচ্ছে, শ্বাসমূল আছে, ঠেসমূল আছে। পড়ে রাখবে এই উদ্ভিদগুলোকে কি উদ্ভিদ বলা হচ্ছে? হ্যালোফাইট, জেরোফাইট, কি উদ্ভিদ বলা হচ্ছে? কমেন্টে বলবে কি উদ্ভিদ বলা হচ্ছে। সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য সেখানে যে উদ্ভিদ জন্মাচ্ছে তাকে কি উদ্ভিদ বলা হয়। এছাড়া দেখো এখানে লাল মাটি রয়েছে, রেড সয়েল। রেড সয়েল আমরা জানি যে লাল রঙের মাটি কোথায় পাওয়া যায়? বাঁকুড়া, বীরভূম, তাই তো, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, এর মধ্যে পাওয়া যাচ্ছে এরকম লাল রঙের মাটি। এর মধ্যে কি রয়েছে? ল্যাটেরাইট মৃত্তিকা, এর মধ্যে আয়রনের পরিমাণ বেশি রয়েছে। নেক্সট চলে এসো পলিমাটি। পলিমাটি কোথায় থাকবে? না যেখান দিয়ে নদী বয়ে গেছে তার আশেপাশের অঞ্চলে পলিমাটি থাকবে, যাকে আমরা বলছি গাঙ্গেয় সমভূমি অঞ্চল। নদিয়া বলো, মালদা, মুর্শিদাবাদ বলো, এর আশেপাশে, নদীর আশেপাশে এই পলিমাটি জমে হচ্ছে পলিমাটি বা গাঙ্গেয় সমভূমি তৈরি হয়েছে। নেক্সট চলে এসো কালো মাটি। কালো মাটি পশ্চিমবঙ্গে তেমন একটা পাওয়া যায় না, এটা অন্য রাজ্যের মধ্যে যেমন মহারাষ্ট্র, গুজরাট, এই সমস্ত মধ্যপ্রদেশ এর মধ্যে পাওয়া যায়। এখানে কিন্তু তুলা চাষ ভালো হয়, কালো মাটির মধ্যে পড়ে রাখবে। নেক্সট চলে এসো পরের প্রশ্ন বলেছে সংবিধানের আত্মা ডক্টর বি.আর. আম্বেদকর জাতীয় সংবিধানের কোন ধারাকে বলেছেন? কোন আর্টিকেলকে সংবিধানের আত্মা বলেছেন আমাদের সংবিধানের রচয়িতা বি.আর. আম্বেদকর? বি.আর. আম্বেদকর হচ্ছে সংবিধানের রচয়িতা। ইনি আর্টিকেল বা ধারা 32 নম্বরকে কি বলেছেন? ভারতীয় সংবিধানের আত্মা বলেছেন। কেন বলেছেন 32 নম্বর আর্টিকেলকে? কারণ যে কোনো মানুষ সুপ্রিম কোর্টে তার মৌলিক অধিকার যদি খনন হয়, তার মৌলিক অধিকার যদি ঠিকমতো সে না পায়, তাহলে পরে সে সুপ্রিম কোর্টে কিন্তু কি করতে পারে? না আপিল করতে পারে 32 নম্বর ধারা অনুযায়ী। এছাড়া দেখে নাও এই 32 নম্বর ধারা বললামই যে সাংবিধানিক প্রতিকারের অধিকার রয়েছে প্রত্যেকটা মানুষের 32 নম্বর আর্টিকেলের মধ্যে। এছাড়া 19 নম্বর আর্টিকেল কি রয়েছে? না স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার মানে কি? এখানে বাক স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। তুমি যে এখানে বলছো, এখানে মিছিল করছো, এই সমস্ত নিজের বাক স্বাধীনতা অনুযায়ী বলতে পারছো, সেটার অধিকার 19 নম্বর আর্টিকেলে দেওয়া আছে। এরপর রয়েছে 21 নম্বর আর্টিকেল। 21 নম্বর আর্টিকেল অনুযায়ী জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে। তুমি যেরকম খুশি জীবনযাপন করতে পারো, তোমার ব্যক্তিগত অনুযায়ী তুমি যেরকম খুশি ড্রেসপত্র পরতে পারো, যেখানে খুশি তুমি যেতে পারো, তাহলে ভারতের মধ্যে এগুলো তোমার অধিকার রয়েছে। এছাড়া 36 নম্বর আর্টিকেল, এটা হচ্ছে মৌলিক অধিকার সম্পর্কিত সংজ্ঞা দেওয়া হয়েছে, 36 নম্বর আর্টিকেলে পড়ে রাখবে। আচ্ছা 32 নম্বর আর্টিকেলে তুমি কি কি অধিকার পাচ্ছ দেখে নাও। হেভিয়াস কর্পাস রয়েছে, 5 রকম এখানে অধিকার পাওয়া যায়। হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, এখানে প্রহিবিশন, এখানে হচ্ছে তোমার সার্টিওরারি, এখানে হচ্ছে কোয়ারেন্টো। এইসব সম্পর্কে তোমাদের পড়াবেন আমাদের বিদেশ স্যার, পড়াবেন কোর্সের ভেতরে, এগুলো পড়াবেন তোমাদেরকে। এখানে উনি নেই, তাই জন্য আমি এই কোশ্চেনগুলো বলে দিচ্ছি, বাদ বাকিটা কোর্সের ভেতরে এইগুলো সম্পর্কে ডিটেলসে স্যার তোমাদেরকে পড়িয়ে দেবেন। চলে আসো নেক্সট। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো এটা হচ্ছে ভূগোলের প্রশ্ন, যে ভূগোলের প্রশ্ন, ইতিহাসের প্রশ্ন আমি এখানে করাচ্ছি কোর্সের ভেতরে। আমাদের এখানে সিলেবাস একটু বড় থাকে, তো ওখানে আমি সায়েন্সের পার্টটা করাই, বাদ বাকি ভূগোল, ইতিহাস এগুলো তোমাদের ম্যাডাম করান, তোমরা জানো। বাদ বাকি পলিটি আমাদের স্যার করান, ঠিক আছে। এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আলাদা আলাদাভাবে স্যার ম্যাডামরা পড়াচ্ছেন, ঠিক আছে। আমি যদি একা সমস্ত সাবজেক্ট পড়াতে যেতাম কোর্সের ভেতরে, তাহলে হয়তো সিলেবাস ওখানে অনেকটা বড় শেষ করতে পারতাম না, ঠিক আছে। তো প্রত্যেকটা স্যার ম্যাডাম কিন্তু ওখানে ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে পড়াচ্ছেন। আবার এরকম কোনো ভাববে না যে কোনো স্যার হয়তো অন্য সাবজেক্ট জানে না, কারণ যখন চাকরি বাকরির প্রিপারেশন করতে হয়, তোমরা যেমন চাকরি বাকরির প্রিপারেশন করছো, তোমরা তো সমস্ত সাবজেক্ট পড়ছো না, তো আমরা প্রিপারেশন করে এসেছি, মানে আমরাও কিন্তু পড়ে এসেছি। ক্লিয়ার? চলে এসো। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল, সান্দাকফু। এর উচ্চতা কত হয়? এর উচ্চতা হচ্ছে তোমার 3636 মিটার। 3636 মিটার পরে রাখবে। এটা হচ্ছে সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে অবস্থান করছে, এটাও পরে রাখবে। পশ্চিমবঙ্গেও এবং নেপালের সীমান্তে অবস্থান করছে, সেটা পরে রাখতে পারো। নেক্সট কোশ্চেনে চলে আসো। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? কোন পর্বত শ্রেণী বলেছে? সর্বোচ্চ শৃঙ্গর নাম জানতে চাইনি, সেটা কোন পর্বত শ্রেণীতে অবস্থান
অবস্থান করছে সেটা জানতে চেয়েছে। দেখো এই কোশ্চেনটা গ্রাম পঞ্চায়েত 2018-তে দিয়েছে। আর আগের কোশ্চেনটা দেখো বাবা, আইসিডিএস এখানে দিয়েছে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার 2016-তে দিয়েছে। দেখো এর উত্তর কি বাবা? এর উত্তর হচ্ছে সান্দাকফু, সর্বোচ্চ শৃঙ্গের নাম। এবারে পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা সেম টপিকের উপর দিয়েছে। এখানে বলেছে কোন পর্বতশ্রেণীতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গটা। তাহলে এই টপিকটা তোমাকে পড়তে হবে। কেউ যদি টপিকটা পড়ে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু, সেটা সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থান করছে, হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এটা হচ্ছে এর পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তে অবস্থান করছে। এই ছোটো ছোটো পয়েন্ট, এর উচ্চতা কত হচ্ছে 3336 মিটার। তাহলে এই কটা পয়েন্ট পড়ে গেলে পরে এই কোশ্চেনগুলো পেরে যাবে। হয়তো এর পরের বার তোমাকে দিতে পারে যে এর উচ্চতা কত, হ্যাঁ, সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত, তখন তোমাকে কি বলতে হবে? 3336 মিটার। যদি পরীক্ষায় কোন সীমান্তে অবস্থান করছে, কোন সীমান্তে? না, পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তে। আর এখানে উত্তর সিঙ্গালীলা হয়ে যাবে, পড়ে রাখবে। নেক্সট চলে আসো, পরের কোশ্চেন আমরা দেখে নিই। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? ধানের গোলা। পশ্চিমবঙ্গের পরীক্ষা পশ্চিমবঙ্গ থেকে বেশি প্রশ্ন দেবে, পড়ে রাখতে হবে। পশ্চিমবঙ্গের স্ট্যাটিক জিকে দেবে, এগুলোকে বলা হয় পশ্চিমবঙ্গের স্ট্যাটিক জিকে। তাহলে এখানে দেখো পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হচ্ছে? না, বলা হচ্ছে বর্ধমানকে। বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। এবারে পশ্চিমবঙ্গের কোন জেলাকে কি বলা হয়, বা কোন জেলা কিসের জন্য বিখ্যাত, চলো দেখে নেওয়া যাক। দেখো বাবা, ধানের গোলা বললামই, বর্ধমান জেলাকে বলা হচ্ছে ধানের গোলা। এবং চায়ের দেশ, পশ্চিমবঙ্গের মধ্যে যদি বলে যে পশ্চিমবঙ্গের চায়ের দেশ কোথায় অবস্থান করছে, বা চা উৎপাদন কোথায় বেশি হচ্ছে, তাহলে বলবে দার্জিলিং। যদি বলে আমের জন্য বিখ্যাত, পশ্চিমবঙ্গে আমের জন্য বিখ্যাত কোন কোন জেলা, তাহলে তোমাকে বলতে হবে মুর্শিদাবাদ, মালদা হচ্ছে আমের জন্য বিখ্যাত। পরীক্ষা যদি দিয়ে দেয় তাঁতের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন জায়গা বা কোন জেলা, তাহলে বলবে নদিয়া হচ্ছে তাঁতের জন্য কিন্তু বিখ্যাত। শান্তিপুরের তাঁতের কথা আমরা শুনেছি সবাই। মাটির পুতুলের জন্য বিখ্যাত যদি জিজ্ঞেস করে কোন জেলা, তাহলে বলবে এখানে কৃষ্ণনগর, মৃৎশিল্পের জন্য বিখ্যাত। এরপরে রয়েছে ডোকরা শিল্প, বিকনা, বাঁকুড়া রয়েছে বিখ্যাত। টেরাকোটা শিল্প ইম্পর্টেন্ট, বিষ্ণুপুরে, বাঁকুড়ায় কিন্তু টেরাকোটা, পোড়ামাটির শিল্প বলা হয়। পোড়ামাটির বিভিন্ন রকম মূর্তি বলো, পোড়ামাটির বিভিন্ন রকম বাসনপত্র বলো, এই সমস্ত কিন্তু তৈরি হচ্ছে কোথায়? না, বিষ্ণুপুর, বাঁকুড়ায়। সুন্দরবন কিসের জন্য বিখ্যাত? ম্যানগ্রোভ অরণ্যের জন্য বললাম। না, দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থান করছে সুন্দরবন, ম্যানগ্রোভের জন্য বিখ্যাত। নেক্সট চলে আসো, পরের কোশ্চেন বলেছে নিচের কোনটি প্রাচীনতম বেদ? আমাদের 4 রকম বেদের কথা আমরা পড়েছি, তাই তো। আর্য সমাজে, আর্য যুগে 4 রকম বেদ পাওয়া যেত। তো 4 রকম বেদের মধ্যে সবচেয়ে প্রাচীন যে বেদ, তার নাম হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীন বেদ। বাদবাকি বেদের নাম এখানে দেওয়াই আছে, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ। এই 4 রকম বেদের নাম তোমরা পড়ে রাখবে। কোন বেদে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা একটু জেনে নিতে হবে। চলো দেখা যাক। দেখো, ঋগ্বেদ সবচেয়ে পুরনো বেদ, এটাকে বলা হচ্ছে প্রাচীনতম ধর্মীয় গ্রন্থ। যদি বলা হয় ভারতের প্রাচীনতম ধর্মীয় গ্রন্থের নাম, তাহলে কিন্তু বলবে ঋগ্বেদ। এই ঋগ্বেদের মধ্যে 1028টি স্তোত্র রচিত হয়েছে। আমরা যে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করি, ঠিক আছে, গায়ত্রী মন্ত্র, সেই গায়ত্রী মন্ত্র কিন্তু আমাদের ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট, মনে রাখবে গায়ত্রী মন্ত্র কোন বেদ থেকে? ঋগ্বেদ থেকে, মনে রাখবে। মোটামুটি 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টের জন্মের আগে এটা কিন্তু রচিত হয়েছিল। এছাড়া সামবেদকে বলা হচ্ছে সঙ্গীতের বেদ। সামবেদ সঙ্গীতের বেদ। এখানে হচ্ছে তোমার বিভিন্ন রকম যে মন্ত্র বলো, সেটা কোন সুরে গাইতে হবে সেই সঙ্গীত চর্চা এখানে আলোচনা করা হয়েছে, মানে সঙ্গীত চর্চা নিয়ে আলোচনা করা হয়েছে সামবেদের মধ্যে। যজুর্বেদের মধ্যে কি রয়েছে? যজ্ঞ। যজুর্বেদ হচ্ছে যজ্ঞ, আচার অনুষ্ঠান, এই সমস্ত নিয়মাবলী, ঠিক আছে, সেখানে আলোচনা করা হয়েছে যজুর্বেদের মধ্যে। আর অথর্ববেদ, ঠিক আছে, অথর্ববেদ হচ্ছে তোমার জাদুবিদ্যা, মন্ত্রবিদ্যা, জাদুবিদ্যা, মন্ত্রবিদ্যা, বিজ্ঞানসম্মত গবেষণা, এখানে আলোচনা করা হয়েছে অথর্ববেদের মধ্যে, পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালিত হয়? বিভিন্ন দিবস সম্পর্কে দেখবে তোমাদের স্যার ম্যাডাম পড়িয়েছেন, তো বিভিন্ন দিবস কিন্তু ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালন হচ্ছে? না স্যার, 8ই মার্চ পালন হচ্ছে আন্তর্জাতিক মহিলা দিবস। এছাড়া 5ই জুন তোমরা জানো, এটা হচ্ছে তোমার বিশ্ব পরিবেশ দিবস, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। এটা সবাই জানে, বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে তোমার কবে বাবা? না, 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, আর 8ই মার্চ হচ্ছে তোমার আন্তর্জাতিক মহিলা দিবস, মনে রাখবে। এছাড়া একটা চার্ট তোমাকে এখানে দিয়েছি, ইম্পর্টেন্ট ডেজের কতগুলো চার্ট দিয়েছি, দেখে নাও। 26শে জানুয়ারি তোমরা সবাই জানো আমাদের প্রজাতন্ত্র দিবস হচ্ছে। 28শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের বিজ্ঞান দিবস, এটা হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস, মানে আমাদের দেশের বিশ্ব বিজ্ঞান দিবস না, জাতীয় বিজ্ঞান দিবস। 8ই মার্চ আমরা বললাম যে মহিলা দিবস, এটা বিশ্ব মহিলা দিবস। 5ই জুন হচ্ছে তোমার পরিবেশ দিবস। 21শে জুন হচ্ছে তোমার যোগ দিবস, ঠিক আছে, ইম্পর্টেন্ট যোগ দিবস। এবারের যে যোগ দিবস সেটা পালিত হয়েছে কোথায় জানো?
মানে আমাদের কলকাতার মধ্যে পালিত হয়েছে, ওই জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় যে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে যোগ দিবস এবারে 2026-এ কোথায় পালিত হয়েছে, তার থিম কি হয়, এগুলো আমি আগের ক্লাসগুলোতে কিন্তু করিয়েছি একটা ক্লাসের মধ্যে, পঞ্চায়েতের ক্লাসে দেখে রাখবে। তো 21শে জুন যোগ দিবস পড়ে রাখবে। 9th আগস্ট হচ্ছে ক্রিয়া দিবস, ক্রিয়া দিবস হচ্ছে 9th আগস্ট। 5th সেপ্টেম্বর শিক্ষক দিবস, এটাও তোমরা পড়ে রাখতে পারো। 2nd অক্টোবর বললামই গান্ধী জয়ন্তী, তার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে বলতে বলেছি যে 2nd অক্টোবর আরেকজনের জন্ম দিবস, যিনি ভারতের প্রাক্তন কি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তারও কিন্তু জন্মদিবস পড়ে রাখবে। ঠিক আছে, 14ই নভেম্বর হচ্ছে শিশু দিবস, আর 26শে নভেম্বর হচ্ছে সংবিধান দিবস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, 26শে নভেম্বর। নেক্সট চলে আসো, দেখো সেম টাইপের কোশ্চেন দিয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়, এটা 2019-এ দিয়েছে। এবারেও কিন্তু পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা রয়েছে যে আন্তর্জাতিক যোগ দিবস কোথায় পালিত হয়, তার থিম কি ছিল পড়ে রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 21শে জুন, অপশন নাম্বার কি হচ্ছে বাবা, এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, পৃথিবীর বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে আকাশ কেমন দেখাবে? যদি পৃথিবীতে বায়ুমণ্ডল নাই থাকতো তাহলে আকাশের রং কি নীল দেখতে পেতে, আকাশই দেখতে পেতে? তাহলে কি রঙের দেখতে পেতে? যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবীর আকাশের রং কেমন হতো? কমেন্ট বক্সে তুমি বলবে, এই কোশ্চেনের উত্তর কমেন্ট বক্সে দেবে। এই কোশ্চেনটা আমি HW দিলাম, পরের দিন ক্লাসে এখান থেকে আমরা স্টার্ট করব। যদি তোমরা চাও কমেন্ট বক্সে বলবে যে এর পরের পার্ট ICDS পঞ্চায়েতের জন্য স্যার জিকে এর ক্লাস আমরা পরের পার্টটা চাই, তাহলে কমেন্ট বক্সে বলবে, তাহলে এই কোশ্চেন থেকে পরের দিন আমরা স্টার্ট করব। দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।